সাধারণ একজন ব্যাংক কর্মচারী, যার নুন আনতে পান্তা ফুরানোর দশা। ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখত সবসময়। নিজের বাচ্চাকে যে একটা টি শার্ট পর্যন্ত কিনে দিতে পারত না। সেই ছেলেটি একসময় শত কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে? আসুন জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্তের কোটিপতি হবার গল্পটি। 19 মার্চ 1992, বোম্বে শহর। সকালের আলো ফুটার সাথে সাথে ভাস্করের ঘড়িতেও অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে। মর্নিং ওয়াক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল, তখন সিবিআই অফিসাররা তার রাস্তা আটকে দাঁড়ায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপর ভাস্করকে নিয়ে মাগাধা ব্যাংকে চলে যায়। ভাস্কর মূলত এই ব্যাংকেই চাকরি করত। দুদিন আগে সে এখান থেকে রিজাইন করেছে। যাই হোক, খুব সকাল হওয়ায় ব্যাংকের কার্যক্রম তখনও শুরু হয়নি। ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞেস করে তার অপরাধকেই। লক্ষণ রাও বলে ভাস্করের বিরুদ্ধে অনেক অভিযোগ, ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটিজ এবং ব্যাংকের রিসিট ফ্রড করা, এইসবই আর কি। ভাস্কর অফিসারের কথায় আর কোনো প্রতিউত্তর দেয় না। সে তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে দেয়। এই সময় ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে এবং জানায় সিবিআই এর লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে। ভাস্কর স্ত্রীকে তাদের কোঅপারেট করতে বলে। তো এখন কথা হলো, এই যে ভাস্কর চুপচাপ আছে, এর কারণ কি? সে কি আসলেই অপরাধী? সেটা জানতে হলে আমাদের আরো 3 বছর পেছনে যেতে হবে। তখন 1989 সাল। ভাস্কর এই ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা, আর ব্যাংক লোন ছিল 36,000 টাকা। সেই সাথে টুকটাক ধার বাকি তো ছিলই। ভাস্কর চাকরির ক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে অত্যন্ত ডেডিকেটেড ছিল। সে 3 বছরে 3 বার সেরা এমপ্লয়ি হওয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে। আপাতত তার টার্গেট এমআরএম বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্টের উপরে, কারণ 1 মাস পরে বর্তমান এমআরএম রিটায়ার করবে। ভাস্করের ধারণা ওনার রিটায়ারের পরে সেই পদটা পাবে। ভাস্কর আরেকটা জিনিসের উপরে খুব ইন্টারেস্টেড, সেটা হলো মারুতি 800 মডেলের গাড়ি। এই গাড়িটা ব্যাংকের সম্পত্তি। গাড়িটা যার ছিল সে এটার লোন শোধ করতে পারেনি, তাই ব্যাংক গাড়িটা সিজ করে এখানে ফেলে রেখেছে। ভাস্কর রোজ গাড়িটা দেখে আর ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারত, কিন্তু তার আগে তো নিজের নেওয়া লোনগুলো শোধ করতে হবে, তা না হলে এরকম স্বপ্ন দেখা বৃথা। যাই হোক, বেতনের টাকায় ভাস্কর কুলাতে পারত না, তাই সে একটা সাইড ইনকামের পথ বের করে। ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত, আর এভাবে এক্সট্রা কিছু টাকা ইনকাম হয়ে যেত। তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির ভেতর দিয়ে যাবার সময়ে অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তি ভরে তাকাতো, কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পায়। ভাস্কর অবশ্য তাদের আজ দেব কাল দেব বলে কোনো রকমে দাবিয়ে রাখত। এতগুলো চোখকে ফাঁকি দিয়ে শেষমেশ সে বাড়িতে পৌঁছায়। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রহ্লাদ কুমার, যিনি একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। রিটায়ারমেন্টের পরে বন্ধুর সাথে ব্যবসা শুরু করেন, কিন্তু ওনার বন্ধু ওনাকে ধোকা দিয়ে সব টাকা মেরে দেয়। সেই থেকে উনি আর কারোর সাথে সেভাবে কথা বলেন না, ঘর থেকেও বের হন না। ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছে। এক ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এক বোন ডিগ্রি কলেজে পড়ছে। এছাড়া ভাস্করের স্ত্রী এবং এক ছেলে রয়েছে। এই হলো ভাস্করের ফ্যামিলি। এদের নিয়ে কোনো রকমে কষ্টমষ্ট করে তার দিন কাটছে। যাই হোক, আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল, তো এই জন্য তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ভাস্করের স্ত্রী সুমতি বলে তাদের কোনো একটা গিফট নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না। আবার আত্মীয়র বাড়ির অনুষ্ঠান, খালি হাতেও যেতে পারবে না, তাই তারা বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটা গিফট হিসেবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতেও সে কোনো সম্মান পেত না, কেউ তার সাথে ভালো ব্যবহারও করতো না, কেমন যেন এড়িয়ে চলতো। তো ভাস্করের জন্য তার স্ত্রী ছেলেও সেখানে তেমন একটা গুরুত্ব পেত না। সুমতির মা চায় সে ভাস্করকে ছেড়ে দিক, উনি সুমতির আবার বিয়ে দিবেন। মায়ের মুখে কথাটা শুনে সুমতি খুব আপসেট হয়। এরপরে সে আরেকটা আপসেট হবার মতো ঘটনা ফেস করে। জন্মদিনের কেক কাটার পরে সুমতির ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। সে কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক